মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানসভায় আজ প্রথমবার গেলেন শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় তিনি যখন যান, জুতো খুলে প্রণাম করে বিধানসভায় ঢোকেন মুখ্যমন্ত্রী। যে ছবি দেখতে পাচ্ছেন, জুতো খুলে প্রণাম করে বিধানসভায় ঢোকেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী এবং বিধানসভায় ঢোকার আগে জুতো খুলে প্রণাম করে বিধানসভায় ঢোকেন মুখ্যমন্ত্রী। দু 2014 সালে আমরা ছবি দেখেছিলাম। 2014 সালে পার্লামেন্টে প্রণাম করে ঢোকেন নরেন্দ্র মোদী। প্রণাম করেই প্রথমবার সংসদে ঢোকেন প্রধানমন্ত্রী। 2014 সালে পার্লামেন্টে যখন নরেন্দ্র মোদী ঢুকেছিলেন, সেই সময় দেখা গিয়েছিল তিনি একেবারে নতজানু হয়ে প্রণাম করেছিলেন। প্রণাম করেই প্রথমবার সংসদে ঢোকেন প্রধানমন্ত্রী। আর এবার রাজ্য বিধানসভাতে যখন শুভেন্দু অধিকারী ঢুকলেন প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি আজ প্রণাম করে নতজানু হয়ে প্রণাম করে তিনি আজ বিধানসভায় ঢোকেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, 2014 পার্লামেন্টে ঢোকার সময় এভাবেই প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী এবং আজ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও এভাবেই প্রণাম সারলেন। প্রথমত শুভেন্দু অধিকারী তিনি উল্লেখই করেছেন যে তারা রাজ্য বিধানসভাকে তারা গণতন্ত্রের মন্দির বলে মনে করেন। তারা মনে করেন যারা মানুষের রায়ে নির্বাচিত হয়ে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করছেন তাদেরকে এটিকে পীঠস্থান ভাবা উচিত গণতন্ত্রের, এবং গণতান্ত্রিক উপায়ে যে আচরণ করা দরকার সেই আচরণ তারা যেন এখানে করেন, তারা সেটা এখানে দেখিয়ে দেবেন। এবং এই যে সিঁড়ি, এখানেই আমরা দেখেছি যে একাধিকবার বিভিন্ন সময় বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে তার দলের বিধায়কদেরকে নিয়ে এখানে অবস্থানে বসতে নানা সময় তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তারা অভিযোগ করে বলেছেন যে তাদের বিধায়কদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। একাধিকবার তিনি নিজে সাসপেন্ড হয়েছেন, তার দলের একাধিক বিধায়ক যারা মন্ত্রী হয়েছেন যেমন অগ্নিমিত্রা পাল, তিনি বিভিন্ন সময় সাসপেন্ড হয়েছেন। কিন্তু আজকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে এখানে প্রবেশ করলেন এবং সে কারণেই এখানে একদম নতজানু হয়ে প্রণাম করে তাকে ভেতরে যেতে দেখতে পাওয়া গেল। এবং তিনি উল্লেখও করেছেন যে আগামী দিনে বিধানসভা যেভাবে চলবে তাতে কেউ কোনো বিধানসভা কেন্দ্রিক অভিযোগ করতে পারবে না এবং বিধানসভা সংক্রান্ত বিষয়ে যার যা ধরনের সাহায্য দরকার তাদের তরফ থেকে করা হবে এবং বিধানসভার মধ্যে লুকোনো কোনো বিষয় থাকবে না। ফলে একদম স্বচ্ছতার সাথে তারা যেটাকে বিধানসভাকে গণতন্ত্রের মন্দির বলে উল্লেখ করেছেন, সেখানেই তাদের আগামী কয়েক বছরে তাদের যে রাজনৈতিকভাবে যে পাঠ যেটা বিধানসভার অভ্যন্তরে হওয়া উচিত সেটাকে তারা চালিয়ে যাবেন। এই বার্তাই শুভেন্দু অধিকারীও আজকে দিয়েছেন। বেশ, ধন্যবাদ আবির। আজ বিধানসভায় ঢোকার আগে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। প্রায় 10:40 নাগাদ তিনি বিধানসভায় পৌঁছন এবং বিধানসভায় ঢোকার আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার। আজ 10:41 নাগাদ বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর প্রথমেই তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনার দেওয়ার পর প্রণাম করে বিধানসভায় প্রবেশ করেন তিনি এবং বিধানসভার ভেতরে পুজো করেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে বিধানসভায় ঢোকার আগে জুতো খুলে নতজানু হয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় ঢোকার পর তাকে প্রথমেই গার্ড অফ অনার দেওয়া হয় এবং তারপর বিধানসভায় ঢোকার মুখে তিনি জুতো খুলে প্রণাম করেন। এবার দেখাচ্ছি বিধানসভার ভেতরে পুজো করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর যে ঘর, সেই ঘরে পুজো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু অধিকারী, ভবানীপুরকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরে মমতাকে হারান শুভেন্দু। এই ভবানীপুরে চ্যালেঞ্জ ছিল, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপক্ষের প্রার্থী ছিল এবং তাকে হারিয়েছেন শুভেন্দু। ভবানীপুরের বিধায়ক হিসেবে আজকে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সুস্মিতা রয়েছেন প্রতিনিধি। সুস্মিতা, ভবানীপুর রাখলেন, নন্দীগ্রাম ছাড়লেন, নেপথ্যের কি কারণ? নেপথ্যে কারণ তো একটাই, অন্তত রাজনৈতিক মহল যা মনে করছে। ভবানীপুর কেন্দ্র এবারের ভোটে ভর কেন্দ্র ছিল এবং ভবানীপুর কেন্দ্রই যে আগামী দিনের মুখ্যমন্ত্রী নির্বাচন করবে সেটা ভোটের আগেই বোঝা গিয়েছিল এবং সেই কেন্দ্র বিজেপির কাছে শক্তি প্রদর্শনের জায়গা, সেই কেন্দ্র বিজেপির কাছে ছিল তাদের প্রেস্টিজ ফাইট। সেই প্রেস্টিজ ফাইটে উত্তীর্ণ হয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে তিনি তার রিওয়ার্ড হিসেবে তিনি মুখ্যমন্ত্রী পদে ইতিমধ্যেই শপথ নিয়েছেন এবং ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই যে আগামী দিনের মুখ্যমন্ত্রী পদ তিনি সামলাবেন সে বিষয়ে স্পষ্ট হয়েছে। তবে একটা বিষয় আরো উল্লেখযোগ্য যে ভবানীপুর কেন্দ্র থেকে যখন তিনি মনোনয়ন জমা দেন অমিত শাহের সঙ্গে, তখন অমিত শাহ খোদ বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে তাকে হারাতে হবে। সেই টাস্ক দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, সেখানে তিনি যথাযোগ্য সম্মানে উত্তীর্ণ হয়েছেন এবং বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আগামী দিনে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে তার মুখ্যমন্ত্রীত্বের পদ সামলাবেন। এছাড়াও নন্দীগ্রাম তার কাছে আবেগের জায়গা, নন্দীগ্রামের ভূমিপুত্র তিনি, অতএব সেখানে তার দায়িত্ব তিনি অবিচল থাকবেন একথা আজও তিনি জানিয়েছেন। তবে তার ইঙ্গিত দিয়েছিলেন তিনি গত 6ই মে, যেদিন তিনি জেতার পর, অর্থাৎ ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্র জেতার পর। সুস্মিতা, আজ যখন বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, শুভেন্দুর শপথ নেওয়ার ভিডিওয় নিচে স্ট্রিপে স্পষ্ট ভবানীপুর থেকে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সুস্মিতা রয়েছেন। সুস্মিতা, এবং ভবানীপুর নন্দীগ্রাম কেন্দ্র যে তিনি ছাড়বেন এবং দলের অন্তত সেটাই মত, সেটা গত 6ই মে তিনি দুই কেন্দ্র থেকে জেতার পর যেদিন প্রথম গিয়েছিলেন নন্দীগ্রাম কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে, সেদিন স্পষ্ট হয়েছিল। কর্মী সমর্থকরা স্বভাবতই নন্দীগ্রাম কেন্দ্রকেই তার প্রাধান্য দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যে তিনি আগামী দিনে দল যেটা বলবে সেটাই করবেন, তবে নন্দীগ্রাম তিনি যদি ছাড়েন তাহলেও সেখানে তিনি কর্মরত অবিচল থাকবেন। উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন 2009 সালে নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীর কথাই চিরতরে দিতে জিতিয়েছিলেন, কিন্তু সেখানে সমস্ত রকম দায়িত্ব পালন বিধায়কের বা সেখানে একবার মেঘনাথ হয়ে কাজ করেছিলেন শুভেন্দু অধিকারী। সুতরাং দায়িত্বে অবিচল থাকবেন তিনি, পাশে থাকবেন ঘরের ছেলে হয়ে, কথা দিয়েছিলেন গত 6ই মে একেবারে মঞ্চের সামনে থেকে শুভেন্দু অধিকারী। সুতরাং সেখানে স্পষ্ট হয়েছিল কোথায় যে ভবানীপুর কেন্দ্রকেই তিনি রাখবেন, যে কেন্দ্র তার কাছে প্রেস্টিজ ফাইট, যে কেন্দ্র বঙ্গ বিজেপির কাছে তার শক্তি প্রদর্শনের মূল ক্ষেত্র হিসেবেই এবার নির্বাচনে উঠে এসেছিল। একেবারে ধন্যবাদ সুস্মিতা। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। কিন্তু নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। বিধানসভায় কোনো গোপনীয়তা থাকবে না বলে বার্তা, বিধানসভার প্রতি সরকার দায়বদ্ধ, মন্তব্য মুখ্যমন্ত্রীর। গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির, এই মন্দিরে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে, জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, আমরা আজকে বিধানসভায় প্রবেশ করেছি। এখানেই আইন তৈরি হবে, এখানেই বাজেট পেশ হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। আপনারা গণতন্ত্রের যে প্রথম 3টি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, এটাই বিধানসভায় দেখতে পাবেন এবং এই বিধানসভায় কোনো কিছু গোপনীয়তা থাকবে না। বিজয় মিছিল নয়, কৃতজ্ঞতা জ্ঞাপন। ভবানীপুরে কৃতজ্ঞতা জ্ঞাপন বিকেল 5টা থেকে। ভবানীপুরে কৃতজ্ঞতা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। ভবানীপুরে বিজয় মিছিল নয় বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি বিজয় মিছিল বলছি না, আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ধন্যবাদ জ্ঞাপন করতে। অন্যকে
অসুবিধায় না ফেলে, উত্ত্যক্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি ওই 2 ঘন্টার মধ্যে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাব অভিনন্দন যাত্রায়। বিধানসভায় শপথে সৌজন্য মুখ্যমন্ত্রীর, তৃণমূল বিধায়কের আশীর্বাদ নিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের শপথ। তৃণমূল বিধায়কের শপথে উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ছবি দেখাচ্ছি আপনাদের, বিধানসভায় শপথে সৌজন্য মুখ্যমন্ত্রীর, তৃণমূল বিধায়কের আশীর্বাদ নিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায় যখন শপথ নিচ্ছিলেন সেই সময় তৃণমূল বিধায়কের শপথে উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব কেন? আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম, এর মানে যা করার করব। জিতেছি প্রথম আসি 1982, শিশির অধিকারী আমি একসঙ্গে, আমরা কুলোড়াকুল ছিলাম। তার ছেলে আজকে মুখ্যমন্ত্রী, শিশিরের বেটা। হ্যাঁ, শপথ নেওয়ার সময় তিনি উঠে দাঁড়ালো, আশীর্বাদ করলেন। যাই হোক, এটা বাঙালির কালচার। বললাম দীর্ঘজীবী হও, ভালো করে কাজ করো, বাংলা তোমাকে দায়িত্ব দিয়েছে, বাঙালির অনেক প্রত্যাশা। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, দ্বিগুণ বিধবা ভাতা 1000 থেকে বেড়ে 2000 হলো ভাতা। বার্ধক্য ভাতাও দ্বিগুণ করলো বিজেপি সরকার। আরো একবার জানাই, দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, 1000 থেকে বেড়ে 2000 হলো ভাতা। বার্ধক্য ভাতাও দ্বিগুণ করলো বিজেপির সরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কি খবর পাওয়া যাচ্ছে? সূত্রের খবর, এই ভাতাগুলিকে বৃদ্ধি করার সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সেই সংক্রান্ত যে নোটিফিকেশন তাও জারি করে দেওয়া হবে। তুমি জানো যে তারা তাদের সংকল্পপত্রে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেখানে তারা উল্লেখ করেছিল বিভিন্ন পর্যায়ের যে মানুষজন রয়েছেন তারা যে ধরনের সুবিধা পেয়ে থাকেন সেগুলিকে তারা বিবেচনা করবেন এবং প্রকৃত অর্থে যাদের প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে সেই সুবিধা তারা দেওয়ার চেষ্টা করবেন। তো এরই শুরুতে আমরা দেখেছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডারকে চালু করা হবে বলে উল্লেখ করা হয়েছিল জুন মাসের শুরু থেকে, এবং সেই বিষয়ে যে প্রস্তাবিত আলোচনা চলছে, আয়ুষ্মান ভারত নিয়ে চলছে। এবার এক্ষেত্রেও যেটা নতুন খবর পাওয়া যাচ্ছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যে এতদিন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছিল সেই ভাতার অঙ্ক দ্বিগুণ করা হবে। খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে এই ভাতা দ্বিগুণের বিষয়টি ঘোষণা করা হতে পারে, এমনটাই সূত্রের খবর। সঙ্গে থাকো আবির। আরো একবার জানাই, দ্বিগুণ বিধবা ভাতা, 1000 থেকে বেড়ে 2000 হলো ভাতা। বার্ধক্য ভাতাও দ্বিগুণ করলো বিজেপির সরকার। প্রতিবন্ধী ভাতাও দ্বিগুণ করলো সরকার। শপথ নিয়েছেন হুমায়ুন কবির। তবে রেজিনগর ছাড়লেন হুমায়ুন কবির। নওদার বিধায়ক হিসেবেই শপথ হুমায়ুনের। নওদা রাখলেন, রেজিনগর ছাড়লেন হুমায়ুন। রেজিনগর ছাড়লেন হুমায়ুন কবির। নওদার বিধায়ক হিসেবেই শপথ নিয়েছেন হুমায়ুন। নওদা রাখলেন আর রেজিনগর ছাড়লেন হুমায়ুন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, নওদা রাখলেন, রেজিনগর ছাড়লেন, বিশেষ কোন কারণে?
দেখো, এটা নিয়মের মধ্যেই পড়ে যে কোনো একজন বিধায়ক তিনি যদি দুটো কেন্দ্র থেকে নির্বাচিত হন তাহলে তাকে যে কোনো একটি কেন্দ্র ছেড়ে দিতে হয় এবং যেদিন থেকে বিধানসভা নির্বাচনের ফল বেরোয় তার 14 দিনের মধ্যে সেই আসনটি তাকে ছাড়তে হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে নওদা এবং রেজিনগর দুটো আসনেই আমজনতা উন্নয়ন পার্টির তরফ থেকে হুমায়ুন কবির দুটো আসনেই জয়লাভ করেছেন। যেটা জানতে পারা যাচ্ছে তার মধ্যে তিনি নওদা আসনটিতে থাকবেন, রেজিনগর আসন ছাড়তে চলেছেন এবং রেজিনগরের বিধায়ক হিসাবে তিনি তার পুত্র তাকে সেখানে দাঁড় করাবেন। খুব শীঘ্রই সম্ভবত 15 তারিখ স্পিকার নির্বাচিত হয়ে গেলেই তিনি তার যে ইস্তফা পত্র রেজিনগরের ক্ষেত্রে সেটি তিনি জমা দিয়ে দেবেন। ফলে তারপরে যেদিনকে নির্বাচন কমিশন মনে করবে সেখানে নির্বাচন করানো হবে, সেই নির্বাচন হবে। বেশ, ধন্যবাদ আবির। নওদার বিধায়ক পদে শপথ হুমায়ুনের। শপথে মিষ্টি নিয়ে বিধানসভায় হুমায়ুন কবির। 500 ছানা বড়া ও 150টি মনোহরা নিয়ে শপথে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য হুমায়ুনের। কোন আসনে আপনি থাকবেন, কোন আসন ছেড়ে দেবেন? ওই তো আমি শপথ নিলাম তো 74 মানে নওদা থেকে, আর রেজিনগরটা কালকেই রিজাইন করতাম, কিন্তু যেহেতু স্পিকার সাহেবের কাছে করতে হবে, স্পিকার সাহেব এখনো হয়নি। পরশুদিনকে আমি অফিসে জিজ্ঞেস করলাম, বললো শুক্রবারে করা যাবে। রেজিনগরে কে দাঁড়াবে তাহলে? আমার ছেলেকে দাঁড় করাবো, গোলাম নবী আজাদ ওরফে রবিন, তার 33-এ পড়েছে। 1994 সালের 9 মে 25শে বৈশাখ। নওদাটা কেন রাখছেন, কোনো বিশেষ কারণ? নওদার মানুষ অনেক আবেগ নিয়ে অনেক আমাকে স্বেচ্ছায়, আমি বেলডাঙ্গার রেজিনগরে কন্টেস্ট করতে চেয়েছিলাম, নওদার সাধারণ মানুষ আমাকে নওদায় নিয়ে গেছে। কাজেই তাদের যে সমর্থন সেটাকে মর্যাদা দেওয়ার জন্য বা তাদের এই আবেগকে সমর্থন করার জন্য আমি আমার হোম রেজিনগরটা ছেড়ে আমি নওদা। অনেকে আবার বলবে না তো যে একই পরিবারতন্ত্র, বাবাও বিধায়ক ছেলেকেও বিধায়ক করতে চাইছেন, নিয়ে আসছেন। তৃণমূলের স্বামী স্ত্রী, বেচারাম মান্না তার স্ত্রী, দুলাল দাস তার মেয়ে, এখানে বিজেপির অর্জুন সিং তার ছেলে, তারা যদি কোনো সমালোচিত না হয় তাহলে আমিও হব না, তারা যদি সমালোচিত হয় আমিও সমালোচনা। আমার তো বিতর্ক কথাটা হুমায়ুন কবিরের নামের আগে বিতর্ক লেখা থাকে, তো অসুবিধা কি আছে? হুমায়ুন কবির স্পষ্টত জানিয়ে দিলেন যে নওদা আসনটি তিনি রাখবেন, রেজিনগর আসন থেকে তিনি পদত্যাগ করতে চলেছেন। পরশুদিনকে তিনি তার যে পদত্যাগ পত্র বা ইস্তফা বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার পর তার কাছে তিনি জমা দিয়ে দেবেন এবং রেজিনগর যে আসন সেই রেজিনগর আসনে তার পুত্র সেখানকার প্রার্থী হতে চলেছে বিধানসভার উপনির্বাচনে। দ্বিতীয়বার বিধায়ক হয়ে চোখে জল, বিধানসভায় শপথে চোখে জল অসীম সরকারের। হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার, তিনি দ্বিতীয়বারের বিধায়ক হয়ে তার চোখে জল, বিধানসভায় শপথে চোখে জল অসীম সরকারের। হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার দ্বিতীয়বারের জন্য বিধায়ক হিসাবে শপথ। বিধানসভায় শপথে চোখে জল অসীম সরকারের। গাইলেন গানও। বুঝতে পারছেন যে বাংলার আকাশে বাতাসে একটা আনন্দের গন্ধ সব জায়গায়, মানে পদ্মে গন্ধ ভরে গেছে। দিদি হেরে গিয়েছে, বাংলায় শান্তি এসেছে, দিদি হেরে গিয়েছে, বাংলায় শান্তি এসেছে। দেখো চারিদিকে বাংলা ভরে পদ্মগন্ধ ছুটেছে, হেরে গিয়েছে, বাংলায় শান্তি ফিরেছে, দিদি হেরে গিয়েছে, বাংলায় শান্তি ফিরেছে। ভেবেছিল লোভ দেখাইয়ে ভোটে হবে পার, ওনার বিবির পরে টেক্কা মেরে মোদিজি দেখায় চমৎকার, মোদিজি দেখায় চমৎকার। এবার দূর হয়েছে লক্ষ্মীর ভান্ডার, ওরে দূর হয়েছে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণায় এসেছে, হেরে গিয়েছে, বাংলায় পদ্ম ফুটেছে, দিদি হেরে গিয়েছে, বাংলায় হাসি ফুটেছে। দেখো চারিদিকে পদ্মগন্ধ কেমন ভাবে ছুটেছে, হেরে গিয়েছে, সুজিতদা ধরা পড়েছে।
বিরোধীদের আসনে গেলেন শপথ নিয়ে দিলীপের মুখে সৌজন্য, বিরোধীদের সঙ্গে সৌজন্যের সম্পর্ক রাখার বার্তা। বিরোধীদের আসনে গেলেন সেখানে একটা সৌজন্য সাক্ষাৎ করলেন। বিজেপির কালচার টিএমসি সিপিএম কোনোদিন করেছে? এটা দিলীপ ঘোষের কালচার, সবার সঙ্গে একসঙ্গে কথা বলে। বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, তাদের আশাকে আমরা পূর্ণ করবো। বিরোধীদের সঙ্গে সম্পর্ক কি থাকবে বিধানসভা আলোচনা? আমরা সবসময় ভালো রাখি, দিল্লিতেও ভালো রেখেছি, কলকাতায় ভালো রাখবো। ওনারা কিরম চান সেটা ওনার উপর নির্ভর করবে। দুর্নীতিমুক্ত হবে খাদ্য দফতর, জুন থেকে রেশনে আটা বিলি বন্ধ, এফসিআই এর সরবরাহ করা গম দেয়া হবে, দুর্নীতি ঠেকাতে চলবে সারপ্রাইজ ভিজিট, বার্তা মন্ত্রী অশোক কীর্তনিয়ার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি তিনি আমাকে বলেছিলেন, অশোক বাবু আপনি চলে যান দপ্তরে। আটা নিয়ে যে দুর্নীতি চলছে, যে নিম্নমানের খাবার দেয়া হচ্ছে, যে কোনো মূল্যে আটা বন্ধ করুন। আগামী জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে। আমি আধিকারিকদের বলে আসছি, কোনো কথা নেই পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব কোনো আধিকারিককে বলে যাব না। যে এরিয়ায় দুর্নীতি হবে সেই এরিয়ায় যিনি আধিকারিক আছেন, যারা রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে। মাছে ভাতে বিধানসভায় দুপুরের মেনুতে মাছ ভাত, বিজেপির বিধায়কদের মাছ ভাতে লাঞ্চ। যে ছবি দেখছেন, বিধানসভায় দুপুরের মেনুতে মাছ ভাত। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পারাদীপ। বিজেপি নাকি মাছ মাংস বিরোধী, এরকম কথা বহুবার শোনা গিয়েছিল, তবে আসলেই যে তা নয় এই ছবি তো তাই প্রমাণ করে। একদম যেমনটা তুমি বলছো, কিন্তু তারও আমি বলতে চাইবো যে দেখো, বাঙালির সংস্কৃতি মানেই তো মাছ ভাত। বাঙালির দুপুরের খাবার মানে লাঞ্চের মেনুতে মাছ ভাত ছাড়া জব হয় নাকি? কিন্তু নির্বাচনী উত্তাপে, প্রাক নির্বাচনী প্রচারে আমরা বারে বারে দেখেছি তৃণমূল কংগ্রেস তারা একটা অভিযোগ করছিল যে বিজেপি বাংলায় এলে, ক্ষমতায় এলে সেখানে নাকি মাছ ভাত নিষিদ্ধ হয়ে যেতে পারে, মাছ বিক্রি বন্ধ হয়ে যেতে পারে। সেই জায়গাটাতেই একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল আজকের বিধায়কদের যে লাঞ্চের মেনু। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আজকের বিধায়কদের শপথ দিয়েছিল, অর্থাৎ বলা যেতে পারে যে সরকার পরিবর্তনের পর বিধায়কদের প্রথমবার বিধানসভার অন্দরে পদার্পণ, এবং সেই দিনেই আমরা দেখলাম বিজেপির সরকারের যে লাঞ্চ বক্স করা হয়েছিল, সেই লাঞ্চ বক্সে যে মেনু, সেখানে ডাল, ভাত, আলু ভাজা যেমন ছিল, সবজি যেমন ছিল, পনির যেমন ছিল, কিন্তু তার সঙ্গে পোনা মাছ ছিল। এবং এই পোনা মাছ তাড়িয়ে উপভোগ করে খেলেন বিধায়করা। এবং বিজেপির যারা বিধায়ক ছিলেন, পোস্টার বাগচি বলো, শঙ্কর ঘোষ বলো, তারা তাড়িয়ে খেলেন এবং তারা বললেন যে মাছ শুধু বাঙালির সংস্কৃতি নয়, মাছকে যে কোনো অনুষ্ঠানে, বাঙালির অনুষ্ঠানে শুভ মনে করা হয়। যেহেতু বিজেপি সরকারের আজ বিধানসভার প্রথম দিন, সেক্ষেত্রে মাছ করাটা সেদিক থেকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এবং এইভাবেই আগামী দিনেও যে এই ধারা অব্যাহত থাকবে এবং বাঙালির পাশ থেকে মাছ যে উঠে যাবে না, মাছ যে চলে যাবে না, সে বিষয়েও শিলমোহর দিলেন বিজেপি বিধায়করা। তবে আজকের এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রাক নির্বাচনী পর্বে বারে বারে আমরা দেখেছি মাছে ভাতে বাঙালির পাশ থেকে মাছ চলে যাবে কিনা সে বিষয়ে রাজনৈতিক দলগুলো সোচ্চার রয়েছে। এবং সেই জায়গা থেকে বিজেপির আজকের যে বিজেপি বিধায়কদের তাতে যে আজকে লাঞ্চের মেনু এবং সেখানে মাছের থাকাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারেই পারাদীপ, যে ছবি দেখতে পাচ্ছি আমরা, বিধানসভায় দুপুরের মেনুতে মাছ ভাত, বিজেপির বিধায়কদের মাছ ভাতে লাঞ্চ। বাঙালির যে বড়ই প্রিয় খাবার মাছ ভাত, তা তো বলাই বাহুল্য। তবে এই নির্বাচনের আগে প্রাক নির্বাচনী প্রচারে বারবার অভিযোগ করা হয়েছিল যে বিজেপি মাছ মাংস বিরোধী, বিজেপি ক্ষমতা এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে তারা, এমনটা কথা বারবার শোনা গিয়েছিল, এমনটা অভিযোগ বিরোধী দলগুলো বারবার করছিল। কিন্তু আসলে যেটা একেবারেই নয়, আজকে যখন সরকার বদলের পর বিধানসভায় বিধায়করা শপথ নিলেন, তারপরে মাছ ভাত দিয়ে তারা লাঞ্চ করছেন। বিজেপি বিধায়কদের মাছ ভাতে লাঞ্চ। মাছ ভাতে নিয়ে আপনাকে দেখা গিয়েছিল বিধানসভায়। মাছটা খুব শুভ, যাত্রা শুভ হবে আমাদের। এই স্বাভাবিকভাবে মাছ খাবো আমরা, বাঙালি মাছ ছাড়া চলবে না। বাঙালি মাছ শুভ হিসাবেই মানে, এবং আজকের এই শুভ দিন শুরু হোক মাছ দিয়ে, তার জন্যই বিজেপি বিধায়কদের মাছ ভাতে লাঞ্চ। বিধানসভায় দুপুরের মেনুতে মাছ ভাত, মাছে ভাতে বিধানসভা। ও
আপনাকে দেখা গেছিল যে নমিনেশনের সময় আপনাকে বা প্রচারের সময় মাছ হাতে নিয়ে আপনাকে দেখা গেছিল।